এই ধুলোমাটি ঘাসের মধ্যে আমি আমার হৃদয় ঠেলে দিয়ে গেলাম। এই বনস্পতি ঔষধির মধ্যে যারা এই মাটিতে জন্মগ্রহণ করে, এ মাটিতেই বেড়ে ওঠে, অবশেষে এ মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আমি তাদের সকলের বন্ধু, আমি কবি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তিগত সচিব প্রবাসী কবি অমিয় চক্রবর্তীকে তার এই মর্ত প্রীতির কথা জানিয়েছিলেন। ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে কবিতা রয়েছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে, সেই রূপনারায়ণের কূলে কবিতায় মর্ত প্রীতির এই অমোঘ উচ্চারণ বাংময় হয়ে উঠেছে। 2021 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা, তাদের কাছে গুরুত্বপূর্ণ অত্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে কবিতাটি। সমগ্র রবীন্দ্র সাহিত্যের রবীন্দ্রনাথের যে জীবন দর্শন, সেই জীবন দর্শন তার প্রজ্ঞা দৃষ্টি দিয়ে জীবন সায়ান্নে এসে তিনি এই ক্ষুদ্র কবিতায় জীবনের অমোঘ মন্ত্রটি উচ্চারণ করেছেন। এই কবিতাটি যেমন সমগ্র পাঠকের কাছে বিশ্ব সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী, 2021 সালের যারা তোমরা পরীক্ষার্থী, তাদের কাছে রবীন্দ্রনাথের রূপনারায়ণের কূলে কবিতাটি 2021 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্যেই বলছি 2020 সালের যে পরীক্ষা হয়ে গিয়েছে, সেই প্রশ্নপত্রে পার্ট 1-এ যে 8টি প্রশ্ন থাকে, তার 2-এর দাগে কবিতা থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হয়। তোমাদের জন্য 5টি যে কবিতা পাঠ্য রয়েছে, তার থেকে 2টো প্রশ্ন থাকে 2-এর দাগে, এবং সেখান থেকে 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদের করতে হয়। 2020 সালে রূপনারায়ণের কূলে থেকে প্রশ্ন আসেনি, তাই হলফ করেই বলা যায় যে 2021 সালের যারা পরীক্ষার্থী তোমরা, তাদের জন্য রূপনারায়ণের কূলে থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। তাছাড়া MCQ SAQর জন্য প্রশ্ন তো রয়েছেই। প্রসঙ্গত বলে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য বাংলা সিলেবাসে যে 5টি কবিতা নির্বাচন করেছে, তাতে জীবনানন্দ দাশের শিকার কবিতা বাদ দিয়ে বাকি 4টি কবিতা অতি সংক্ষিপ্ত আকারেই। তাই MCQ SAQ উত্তরদানের জন্য প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি একটু ভালোভাবে টেক্সট পড়ে নাও, তাহলে আমি মনে করি MCQ SAQর ক্ষেত্রে তোমাদের কোনো আটকাবে না। এবার আসি রূপনারায়ণের কূলে কবিতায়। রূপনারায়ণের কূলে কথার অর্থ হলো বিশেষ কোনো নদ বা নদী নয়। রূপনারায়ণের কূলে হলো এই রূপময় জগতের কূলে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সমগ্র কাব্য চেতনা, 50টিরও বেশি তিনি যে কাব্য লিখেছেন, সেই কাব্যকে 8টি পর্যায়ে ভাগ করা হয়েছে। সূচনা পর্ব থেকে অন্তিম পর্ব পর্যন্ত। সূচনা পর্ব, উন্মেষ পর্ব, ঐশ্বর্য পর্ব, বলাকা চিত্রা চৈতালি পর্ব, আধ্যাত্মিক পর্ব, অন্তর্বর্তী পর্ব এবং অন্তিম পর্ব। এই অন্তিম পর্বে রবীন্দ্রনাথের 2টো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। 1931 থেকে 1941 সাল, এই সময়ে 10টির বেশি যে তিনি কাব্য লিখছেন, সেই কাব্যের বিষয় বদলাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আঙ্গিক্য বদলাচ্ছে। তিনি প্রথম সার্থক গদ্য ছন্দের রূপকার। 1930-এর পর পুনশ্চ দিয়ে যে গদ্য কাব্যের প্রচলন তিনি করলেন বাংলা সাহিত্যে, তার শেষ কাব্যগ্রন্থ অন্তিম পর্বের শেষ লেখা। সেই শেষ লেখায় 15টি কবিতা রয়েছে, তার মধ্যে 11 সংখ্যক কবিতা হলো রূপনারায়ণের কূলে। এবার কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন, SAQ বা MCQর মতো করে প্রশ্ন এই কবিতা থেকে তোমাদের যেগুলো আসতে পারে। রূপনারায়ণের কূলে কথার অর্থ কী? অর্থাৎ রূপময় জগতের কূলে। রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপনারায়ণের কূলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই শেষ লেখা কাব্যগ্রন্থটি
রবীন্দ্রনাথ ঠাকুর 1939 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর থেকে লেখা শুরু করেন এবং 1941 খ্রিস্টাব্দের 30শে জুলাই পর্যন্ত তিনি লেখেন। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত তিনি এই কাব্যের কবিতাগুলো লিখে গিয়েছেন। নিজে লিখতে পারেননি, শিয়রে বসে পুত্রবধূ প্রতিমা দেবী অনেক কিছুই কপি করে নিয়েছেন। প্রথমে এই কবিতাটি 11টি লাইনের ছিল, যে কঠিন সত্য যে কঠিন, কঠিনেরে আমি ভালোবাসিলাম। এই কঠিনেরে ভালোবাসিলাম পর্যন্ত 11টি চরণ আছে। এই 11টি চরণ দিয়ে রবীন্দ্রনাথের জীবৎকালেই কবিতাটি জয়শ্রী পত্রিকায় 1348 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়েছিল, যদিও শেষ লেখা কাব্য আকারে 1348 বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত হয়েছে, রবীন্দ্রনাথের প্রয়াণের 1 মাস পরে। এই 11টি চরণ দিয়েই কবিতাটি ছিল এবং প্রথম জয়শ্রী পত্রিকায় কবিতাটি যে প্রকাশিত হয়েছিল 11টি চরণের শেষ চরণ কঠিনেরে ভালোবাসিলাম এই শিরোনাম দিয়েই প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের কাছের মানুষ, অত্যন্ত প্রিয়জন রানীচন্দ্রের অনুরোধে তিনি পরবর্তী সময়ে এই কবিতার সঙ্গে আরও 4টি লাইন তিনি সংযুক্ত করেন। সব মিলিয়ে যে 15 লাইনের কবিতা হয়, সেই কবিতাটি রূপনারায়ণের কুলে প্রথম লাইনকে শিরোনাম করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেছেন এবং যে 5টি কবিতা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রথমেই রবীন্দ্রনাথের রূপনারায়ণের কুলে তার শেষ কাব্যগ্রন্থ, শেষ লেখা, যা 1941 সালে প্রকাশিত হয়েছিল ভাদ্র মাসে, সেইখান থেকে নেওয়া হয়েছে। এই রকম কয়েকটি গুরুত্বপূর্ণ তোমাদের ছোটোখাটো প্রশ্ন থাকতে পারে এমসিকিউ এবং এসএকিউ থেকে। এরপরে যে কথা আমি বারবার বলছি যে 2021 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য পার্ট 1-এর ক পর্বের 2-এর দাগে কবিতা থেকে যে প্রশ্ন আসে, সেখানে অবশ্যই রূপনারায়ণের কুলে থেকে একটি প্রশ্ন আসবে। যদি প্রশ্নকর্তা সেরকম বেনিয়ম না করে তাহলেই তোমরা অবশ্যই একটা 5 নম্বরের প্রশ্ন পাচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের মর্ত্যপ্রীতির কথা আমি আগেই বলেছি। তার উন্মেষ পর্বের পরে ঐশ্বর্য পর্বে থেকেই তিনি মাটির পৃথিবীর পানে তাকিয়েছিলেন, বলেছিলেন যে আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী, তা না মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিংবা তিনি পরবর্তী ক্ষেত্রে ওরা কাজ করে কবিতায় তার যে মর্ত্যপ্রীতির কথা বলেছেন, সেখানে বলেছেন মাটির পৃথিবী পানে আঁখি মেলি যাবে, দেখি সেথা সবে কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল। অর্থাৎ চাঁদ ফুল পাখি নয়, রোমান্টিকতার স্বর্ণ মিনারে উঠে গিয়ে স্বপ্নে সমাহিত হওয়া নয়, কল্পনার রাজ্যে বিরাজ নয়, মাটির পৃথিবীর পানে চোখ মেলে আর্ত পীড়িত খেটে খাওয়া কর্মবীর শ্রমজীবী মানুষের অর্থাৎ মর্তের যে ধূলি ধূসরিত আঘাত প্রত্যাঘাত সমৃদ্ধ যে এই জনজীবন, সেই জনজীবনে সেই মর্তের ব্যথা বেদনার কথা তিনি ব্যক্ত করতে শুরু করেছিলেন। জীবন সায়ান্নে এসে অন্তিম শয্যায় শায়িত যখন তিনি, সেই সময়ে এই ক্ষুদ্র কবিতার মধ্যে তিনি মর্ত্যপ্রীতির সেই অমোঘ উচ্চারণটি স্পষ্ট করে তিনি বাংময় করে তুললেন আমাদের সামনে। এই কবিতায় তোমাদের বলবো আমি যে রবীন্দ্রনাথ 5টি ক্রিয়াপদ ব্যবহার করেছেন। অতি সংক্ষিপ্ত কবিতা এবং একটি প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায়
যে ক্রিয়াপদগুলি ব্যবহার করেছেন তা উল্লেখ করো, এবং সেই ক্রিয়াপদগুলির মধ্য দিয়ে গোটা কবিতার কাঠামোটি কিভাবে তিনি নির্মাণ করেছেন তা বুঝিয়ে দাও। তোমাদের কাছে যে 5টি ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে তা বলবো, তোমরা 12 পড়ে নেবে, তাহলে এমসিকিউ এসকিউর জন্য তৈরি হবে, এবং তোমরা প্রয়োজনে যে 5 নম্বরের প্রশ্ন রয়েছে সেখানে কোটেশানের জন্য প্রাসঙ্গিকভাবে যে কোনো চরণকে তোমরা উদ্ধৃতি হিসেবে ব্যবহার করতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই কবিতা শুরু করছেন। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে অক্ষরে চিনিলাম। এইভাবে জেগে উঠিলাম, জানিলাম, দেখিলাম, চিনিলাম আপনার রূপ। সত্য যে কঠিন, সেই কঠিনেরে ভালোবাসিলাম। আবারও বলছি, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে স্বপ্নের জগতে তিনি যে বিরাজ করেছিলেন, কল্পনার জগতে যে বিরাজ করেছিলেন, সে জগৎ আসল জগৎ নয়। জীবন সায়ান্নে এসে প্রজ্ঞা দৃষ্টি দিয়ে তিনি যে কথা উচ্চারণ করতে চেয়েছেন, এই মর্ত্য পৃথিবীর আঘাত সংঘাতময় যে জগৎ, সেই জগতই আসল জগৎ। তার যে স্বপ্নের জগৎ, সেই স্বপ্নের জগৎ, কল্পনার জগৎ সত্য নয়, এইটি তিনি বললেন জেগে উঠে, যে জগৎ স্বপ্ন নয়। দেখিলাম আপনার রূপ, তাহলে উঠিলাম, জানিলাম, দেখিলাম, আপনারে চিনিলাম, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার এই দীর্ঘ বয়সকালে যে আঘাত প্রত্যাঘাতময় এই দুনিয়াকে দেখেছেন, সেই আঘাত প্রত্যাঘাত ভিন্ন ভিন্ন দিক থেকে তিনি উপলব্ধি করেছেন। সেই আঘাত রাষ্ট্রিক, সেই আঘাত সামাজিক, সেই আঘাত পারিবারিক। রাষ্ট্র অর্থাৎ তিনি শেষ সময়ে যখন তিনি লিখছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাই চলছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবী জুড়ে মর্ত্যের মানুষের, যারা বুদ্ধিজীবী, যারা সাহিত্যিক শিল্পী, রোমারোলা, এলিন বার্গুস, বার্ট্রান্ড রাসেল, তাদের নেতৃত্বে শান্তি আন্দোলন সূচিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সেই আন্দোলনে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে আনন্দের। সেখানে কয়েকদিন আগে, কবিতা লেখার আগে, তিনি সভ্যতার সংকট একটি প্রবন্ধ লিখেছিলেন। সেখানে বলেছিলেন, প্রকাণ্ড ধ্বনির মধ্যে আটকা পড়ে জনজীবন কীভাবে ছটপট করছে। তিনি অপরাধ বলে মনে করেছিলেন, মনুষ্যত্বের প্রতিকারহীন যে চরম বলে যারা মনে করছে, তাকে তিনি অপরাধ, চরম অপরাধ বলে মনে করেছিলেন। সেই শান্তি আন্দোলনের পুরোধা পুরুষ, মর্ত্যের প্রতি তার অগাধ টান তিনি দেখিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রিক ক্ষেত্রে যে শোষণ, যে অত্যাচার, যে উপনিবেশিক সাম্রাজ্যবাদের দামামা প্রতিহিংসা চারদিকে চলছে, রাষ্ট্র দখলের যে লড়াই চলছে, সেইটি তিনি প্রত্যক্ষ করেছিলেন। আর ভারতবর্ষ ছিল পরাধীন, সেই পরাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের উপর যে অত্যাচার তিনি প্রত্যক্ষ করেছেন। ক্ষুদিরামের ফাঁসি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে মাইকেল ডায়ারের যে ঘটনা, হিজলি জেলবন্দিদের উপর যে গুলি চালানো, একের পর এক ফাঁসি কাঠে এদেশের বীর যুবাদের আত্মবলিদানের যে চিত্র, তাকে দগ্ধ করেছিল, তাকে ক্ষতবিক্ষত করেছিল। এরপরে পারিবারিক ক্ষেত্রে তিনি দেখেছেন, এই মর্ত্য জীবনে মানুষ দুঃখের মধ্য দিয়েই চরম সত্যে উপনীত হয়। মৃত্যু অত্যন্ত সহজ, মৃত্যু স্বাভাবিক, মৃত্যুকে স্বীকার করে নিতেই হবে। প্রসঙ্গত বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর
তার ব্যক্তিগত জীবনে যে মৃত্যু দেখেছেন তা যেন কোনো মানুষের ক্ষেত্রে না ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবৎকালেই তিনি দেখেছিলেন মৃত্যু মিছিল। তার পিতা মাতা, তার স্ত্রী মৃণালিনী দেবী 29 বছর বয়সে চলে গেলেন। তার ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর, তাকে হারাতে হলো। মুঙ্গেরে বেড়াতে গিয়েছিল বন্ধু ভোলার সঙ্গে, সেখানে গিয়ে কলেরায় আক্রান্ত হলো সমী। শুনে রবি ঠাকুর ছুটে গেলেন, কিন্তু ভোলা বাঁচলেও সমীকে বাঁচানো গেল না। সেই দিন রাতে তিনি যখন সৎকার করে ফিরে আসছেন, ট্রেনে দেখলেন অদ্ভুত প্রকৃতি, পাখি ডাকছে, চাঁদ উঠছে, গাছে গাছে ফুল ফুটছে, মৃদুমন্দ বাতাস বইছে। কবি বললেন, আমার সমীর জন্যে এই প্রকৃতির শৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটেনি, তাই মৃত্যু স্বাভাবিক। এভাবে তিনি মৃত্যুকে দেখেছেন। কোনো মানুষের ক্ষেত্রে সন্তান সন্ততি চলে যাবে, নিজে বেঁচে থাকবে, নাতি নাতনি মেয়েরা মৃত্যু মুখে পতিত হবে, বেঁচে থাকবে, এই মৃত্যু মিছিল তিনি পরিলক্ষিত করেছেন। তাই তিনি মৃত্যুকে দেখে দেখে মৃত্যুঞ্জয়ী হয়েছেন। এর কথাই তিনি বলেছেন। অর্থাৎ এই যে জীবন, এই জীবন কষ্টের, দুঃখের, ব্যথা বেদনার জীবন। এই ব্যথা বেদনা কষ্ট সংঘাতময় যে জীবন, এই জীবনই হচ্ছে শ্রেষ্ঠ জীবন। তাই সত্য কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। অর্থাৎ কঠিন সত্য, কিন্তু সেই সত্যকে আমাদের মেনে নিতে হবে। কারণ মর্তের মানুষের কাছে চরম শ্রেয় হচ্ছে দুঃখের মধ্য দিয়ে সত্যের উপলব্ধি করা। এরপরে তিনি আরও 4 লাইন বলছেন যে সে কখনো করে না বঞ্চনা, আজন্ম মৃত্যুর তপস্যা এ জীবন। মৃত্যু এবং মৃত্যুকে মধ্য শোধ করে দিতে হবে সকল দেনা। অর্থাৎ জীবনের স্বীকৃতি আদায় করে নিতে হবে, মৃত্যুর মধ্য দিয়ে জীবনের স্বীকৃতি আদায় করে নিতে হবে। সেই স্বীকৃতি আদায় করা কল্পনার জগতে ভেসে বেড়ালে চলবে না, মায়ার জগতে ভেসে বেড়ালে চলবে না। এই ব্যথা দীর্ণ, এই আঘাত সংঘাতময় দ্বন্দ্ব মুখর যে মর্ত জীবন, সেই মর্ত জীবনের ব্যথা বেদনা আঘাত রক্তক্ষরণ এর মধ্য দিয়েই সত্যের উপলব্ধি ঘটবে এবং মৃত্যুকে চিনে নিতে হবে। অর্থাৎ জীবনের কাছে সত্যের যে দাবি, তাকে স্বীকার করে নিতে হবে। সে কল্পনার দ্বারা হবে না, মায়ার জগতের দ্বারা হবে না, সে বাস্তবের ধূলিমলিন জগতে ব্যথা বেদনা সংঘাতের মধ্য দিয়েই আমাদেরকে সেই শ্রেয়র পথে উত্তরণ করতে হবে। তাই তিনি স্পষ্ট করলেন এই কবিতায়, সত্য কঠিন, সেই কঠিনেরে তিনি ভালোবাসিলেন। তাহলে উঠিলাম, জানিলাম, চিনিলাম, দেখিলাম, ভালোবাসিলাম, এই 5টি ক্রিয়াপদ দিয়ে, অর্থাৎ এই 5টি ক্রিয়াপদে কবিতার অস্থি হাড়, এই হাড়ের ওপর তিনি তোমাদের আবারও বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় 5টি ক্রিয়াপদ ব্যবহার করেছেন এবং এই 5টি ক্রিয়াপদ এই কবিতার অস্থি, এবং এই অস্থির ওপর তিনি রক্ত মাংস মজ্জা দিয়ে একটি সুন্দর অবয়ব তৈরি করেছেন, যেখানে তার মর্ত প্রীতির কথা বলেছেন। এবং এই মর্তের যে মূল বিষয়, সেটি হলো যে আমি বলি, যে জীবনে কোনো দিন দুঃখ পায়নি, যে জীবনে কোনো দিন কষ্ট পায়নি, আমার মনে হয় তার জীবন শুরুই হয়নি। আমাদের পুরাণ, আমাদের মহাকাব্য ব্যক্তিগত জীবনের এক বাগ্ময় রূপ। আমরা যদি আমাদের দুটো শ্রেষ্ঠ এপিক রামায়ণ মহাভারতকে উল্লেখ করি, তাহলে রামায়ণের রামের কথা, রামায়ণের সীতার কথা আমরা যদি আলোচনা করি, রামায়ণের সীতা, তার মতো সতী সাধ্বী রমণী দুনিয়ায় আর নেই। তার মতো সতী নারীকেও চরম কষ্ট দুঃখের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে তাকে শেষ সত্যে উপনীত হয়েছে। সুখের সন্ধানে তিনি স্থির সংকল্পে অবিচল থেকে সত্যের লক্ষ্যে তিনি অবতীর্ণ হতে পেরেছেন। রাম ও রাজা, তার কি না ছিল, অথচ রাজ সুখ ঐশ্বর্য সমস্ত ত্যাগ করে বনবাসের কঠিন জীবন তিনি বরণ করে নিলেন। অবশেষে সেই আঘাত সংঘাতময় দ্বন্দ্ব মুখর কলকোলাহলময় এক কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে ভাই লক্ষ্মণকে নিয়ে সেই শেষ শ্রেয়তে, শেষ
সত্যে তিনি উপনীত হয়েছেন চরম দুঃখের মধ্য দিয়ে। মহাভারতে যদি আমরা দেখি পঞ্চপাণ্ডব তারা ধর্ম, বলশীল, শ্রেষ্ঠ ধনুর্ধর, ক্ষমাশীল এবং সুন্দর সুপুরুষ, এই 5টি গুণের অধিকারী, 5টি শ্রেষ্ঠের অধিকারী, শ্রেয়র অধিকারী, তাদেরকেও সেই সৎ, নিরহংকার, সহজ সরল, ধর্মপ্রাণ যে পঞ্চপাণ্ডব, তাদেরকেও চরম কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয়েছে। অথচ যারা কুরু, যারা খল, যারা কুটিল, দুর্যোধনরা তারা কিন্তু খল হয়েও কুটিল হয়েও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন অতিবাহিত করেছেন। অথচ যারা ধর্মপ্রাণ, যারা কষ্ট সহিষ্ণু, যারা প্রকৃত বীর, যারা আদর্শবান, তারা চরম কষ্টের মধ্য দিয়ে জীবনের শেষ সত্যে উপনীত হয়েছেন। তাই সর্বক্ষেত্রেই সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন, তেমনি আমাদের পুরাণ, আমাদের মহাকাব্যের শ্রেষ্ঠ চরিত্রগুলিও আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব চরম দুঃখের মধ্য দিয়ে, সংঘাতের মধ্য দিয়ে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তারা জীবনের কঠিনতম তপস্যার মধ্য দিয়ে সত্যে উপনীত হয়েছেন। আর মৃত্যুর মধ্য দিয়ে দেনা শোধ করে দিতে হবে, মানে জীবনের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকে আদায় করে নেওয়া মৃত্যুর মধ্য দিয়ে, এ কথাই কবি বলতে চেয়েছেন। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন অবশ্যই পড়তে পারে। প্রথমে যে প্রশ্ন আসবে প্রথম লাইন দিয়েই আসতে পারে। রবীন্দ্রনাথ বলছেন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং তার জেগে ওঠার বিষয়টি ব্যাখ্যা করো। কিংবা আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কিভাবে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে আলোচনা করো। কিংবা সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্যকে কঠিন বলা হয়েছে কেন? কবি সেই কঠিনকে ভালোবাসলেন কিভাবে, তা রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে আলোচনা করো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কোনো জানার বিষয় থাকলে তোমরা অবশ্যই জানাবে। তোমাদের যারা 2021 সালের পরীক্ষার্থী, তাদের জন্য সম্ভাব্য প্রশ্নাবলী, বিশেষ করে পার্ট 1-এর যে 8 দাগের 8টি প্রশ্ন, 1 দাগের গল্প থেকে একদম 8 দাগের রচনা পর্যন্ত আমি একটি সম্ভাব্য প্রশ্ন তোমাদের দিচ্ছি। সেই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এবং সঙ্গে সঙ্গে আবারও বলছি, MCQ SAQর জন্য তোমরা অবশ্যই এই ছোট আকারে দেওয়া তোমাদের যে 5টি কবিতা রয়েছে, সেই 5টি কবিতা ভালোভাবে টেক্সটটা পড়বে। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট থাকে, তোমাদের কোনো ডিমান্ড থাকে, তোমরা জানাবে এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।